আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব জরুরি কিছু তথ্য দরকার কিন্তু সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে? কিছু এক স্প্রেডশিটে, কিছু নোটস অ্যাপে, আবার কিছু অন্য কোথাও, একদম জগা খিচুড়ি অবস্থা। আজকের আলোচনাটা ঠিক এই সমস্যাটার সমাধান নিয়েই। আমরা কথা বলবো এয়ারটেবল নিয়ে। নামটা হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এটা ঠিক কি আর কেনই বা এটা একটা সাধারণ স্প্রেডশিটের চেয়ে অনেক বেশি কিছু? চলুন আজ সেটাই একটু ভেঙে বোঝা যায়। এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় সবারই, তাই না? প্রজেক্টের ডেটা হয়তো এক জায়গায়, ক্লায়েন্টের ইনফরমেশন আরেক ফাইলে, আর পার্সোনাল নোটগুলো তো অন্য কোথাও। ফলে কি হয়, সব তথ্য একদম বিচ্ছিন্ন, আইসোলেটেড হয়ে যায়। এদের মধ্যে কোনো কানেকশন তৈরি করা বা কাজগুলোকে অটোমেট করা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এয়ারটেবল ঠিক এই জায়গাতেই একটা গেম চেঞ্জার হিসেবে আসে। এয়ারটেবলকে অনেকেই বলেন স্প্রেডশিট অন স্টেরয়েডস বা একটা সুপারচার্জড স্প্রেডশিট। ভাবুন তো, সাধারণ স্প্রেডশিট কি? ডেটা রাখার একটা স্ট্যাটিক বাক্স, তাই না? কিন্তু এয়ারটেবল হলো একটা জীবন্ত, ডাইনামিক ডেটাবেস। এখানে তথ্যগুলো একা একা বসে থাকে না, বরং একে অপরের সাথে কানেক্টেড থাকে, কথা বলে। আর সবচেয়ে বড় যে পার্থক্যটা, সেটা হলো অটোমেশন। ঘন্টার পর ঘন্টা ধরে যে ম্যানুয়াল কাজগুলো করতে হয়, সেগুলো শক্তিশালী অটোমেশনের মাধ্যমে এক নিমিষে হয়ে যায়। এটা অনেকটা তথ্যের জন্য আমাদের একটা সেকেন্ড ব্রেইনের মতো। তো এয়ারটেবলের গঠনটা আসলে কেমন? শুনলে অবাক হবেন, এটা কিন্তু খুবই সহজ। একটা বড় ফাইলিং ক্যাবিনেটের কথা ভাবা যাক। সেই ক্যাবিনেটের ভেতরে যেমন অনেক ড্রয়ার থাকে, আর ড্রয়ারের ভেতরে থাকে আলাদা আলাদা ফাইল বা ইন্ডেক্স কার্ড, এয়ারটেবলের গঠনটাও ঠিক সেরকমই। চলুন এর এক একটা অংশ ধরে ধরে দেখা যাক। প্রথমেই আসে ওয়ার্কস্পেস। এটাই হলো আমাদের সেই ডিজিটাল ফাইলিং ক্যাবিনেটটা, মানে সবচেয়ে বাইরের খোলস। এখানে কাজ বা জীবনের বড় বড় অংশগুলোকে আলাদা করে গুছিয়ে রাখা যায়। যেমন ধরুন, কোনো ব্যবসার জন্য মার্কেটিংয়ের সব কাজ একটা ওয়ার্কস্পেসে, সেলসের সব কাজ আরেকটায়, এভাবে। আচ্ছা, ফাইলিং ক্যাবিনেটের ভেতরে কি থাকে? ড্রয়ার, তাই তো? ওয়ার্কস্পেসের ভেতরেও ঠিক সেভাবেই থাকে বেস। প্রত্যেকটা বেস হলো এক একটা ড্রয়ারের মতো, মানে একটা সিঙ্গল প্রজেক্ট বা ডেটাবেস। যেমন সব বইয়ের কালেকশন নিয়ে একটা লাইব্রেরি বেস হতে পারে। আর এখানে সবচেয়ে জরুরি নিয়মটা হলো একটা প্রজেক্টের সাথে জড়িত সব তথ্য, সবকিছু একই বেসের মধ্যে রাখতে হবে, তাহলেই সব গোছানো থাকবে। আর এই বেস বা ড্রয়ারের ভেতরে কি থাকে? টেবিল। এগুলোকে ভাবা যেতে পারে ইন্ডেক্স কার্ড বা ফাইলের মতো, যেখানে আসল ডেটাগুলো রাখা হয়। দেখতে অনেকটা স্প্রেডশিটের এক একটা শিট বা ট্যাবের মতনে। কিন্তু এখানে আসল টুইস্ট, এ টেবিলের ম্যাজিকটার হলো এই টেবিলগুলোকে একে অপরের সাথে দারুণভাবে লিঙ্ক করা যায়। এই উদাহরণটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন, পার্সোনাল লাইফ নামে একটা ওয়ার্কস্পেস আছে। এটা হলো আমাদের ফাইলিং ক্যাবিনেট। এর ভেতরে আমার লাইব্রেরি নামে একটা বেস আছে, মানে একটা ড্রয়ার। আর সেই ড্রয়ারের মধ্যে দুটো টেবিল বা ফাইল আছে। একটা হলো বই আর আরেকটা লেখক। এখন খুব সহজেই লেখক টেবিলের সাথে বই টেবিলকে লিঙ্ক করে দেওয়া যাবে। মানে কোন লেখকের কোন কোন বই আছে সেটা এক ক্লিকেই দেখা যাবে। ওকে, তো আমরা এর কাঠামোটা বুঝলাম, কিন্তু এয়ারটেবলকে যা সত্যিই স্পেশাল করে তোলে সেটা কিন্তু এর গঠন নয়। আসল জাদুটা অন্য জায়গায়। এখন আমরা সেই জগতে ঢুকব যেখানে ডেটা শুধু সংখ্যা বা টেক্সট থাকে না, বরং জীবন্ত হয়ে ওঠে। এয়ারটেবলে আমরা যেগুলোকে কলাম বলি, সেগুলোকে এখানে বলা হয় ফিল্ড। আর বিশ্বাস করুন, এগুলো সাধারণ কলাম বা সেল নয়। প্রত্যেকটা ফিল্ডের যেন এক একটা সুপার পাওয়ার আছে। কারণ এরা শুধু টেক্সট বা নম্বরই রাখে না, অনেক ধরনের ডাইনামিক কন্টেন্টও রাখতে পারে। যেমন ধরুন অ্যাটাচমেন্ট ফিল্ড। এটার সাহায্যে সরাসরি রেকর্ডের সাথে ছবি, পিডিএফ বা যে কোনো ফাইল যোগ করে দেওয়া যায়। আবার আছে সিঙ্গল সিলেক্ট ফিল্ড, যা দিয়ে কাজের স্ট্যাটাসের জন্য সুন্দর সুন্দর রঙিন ট্যাগ সহ ড্রপডাউন মেনু বানানো যায়। আর সবচেয়ে শক্তিশালী হলো লিঙ্কড রেকর্ড ফিল্ড। এটার কথাই একটু আগে বলছিলাম। এটা দিয়ে দুটো আলাদা টেবিলকে কানেক্ট করা যায়। আর এগুলো তো মাত্র শুরু, এরকম আরও অনেক পাওয়ারফুল ফিল্ড আছে। আসলে ডেটা শুধু স্টোর করে রাখলেই তো হলো না, তাই না? আসল জাদুটা লুকিয়ে আছে ডেটাকে দেখার পদ্ধতির মধ্যে। মানে একই তথ্যকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখা যায়। আর ঠিক এখানেই এয়ারটেবলের সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল ফিচারটা চলে আসে, যার নাম হলো ভিউ। এই যে দেখুন, এটা আমাদের সেই বইয়ের লাইব্রেরির একটা সাধারণ গ্রিড ভিউ।
দেখতে একদম টিপিক্যাল স্প্রেডশিটের মতো, তাই না? বইয়ের নাম, লেখক, স্ট্যাটাস সব সারিবদ্ধভাবে সাজানো। কিন্তু এখানেই গল্পটা শেষ হচ্ছে না, বরং এখান থেকেই শুরু হচ্ছে। এখন দেখুন ম্যাজিকটা, জাস্ট একটা ক্লিকে এই সাধারণ দেখতে গ্রেড ভিউটা বদলে হয়ে গেল একটা দারুণ ভিজুয়াল গ্যালারি। বইয়ের কভারগুলো কি সুন্দর লাগছে! ডিজাইন বা ফটোগ্রাফি নিয়ে কাজ করলে এই ভিউটা তো একদম লাইফ সেভার। এবং এখানেই শেষ নয়, ওই একই ডেটা দিয়ে দেখুন তৈরি হয়ে গেল একটা কানবান প্রজেক্ট বোর্ড। বই পড়ার স্টেটাস অনুযায়ী কার্ডগুলো নিজে নিজেই নট স্টার্টেড, রিডিং বা কমপ্লিট কলমে চলে যাচ্ছে। ভাবুন তো, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এটা কতটা কাজের। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ডেটা সেট কিন্তু একটাই, কোনো ডেটা ডুপ্লিকেট করা হয়নি, কিন্তু সেটাকে দেখার অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ অনেকগুলো। গ্রেড, গ্যালারি, কানবান, প্রয়োজন অনুযায়ী একই ডেটাকে ভিন্ন ভিন্ন রূপে দেখার এই ক্ষমতাটাই হলো ভিউয়ের আসল পাওয়ার। এক ডেটা, মাল্টিপল পার্সপেক্টিভস, এটাই হলো মূল কথা। ওকে, আমরা এয়ারটেবিলের কাঠামো দেখলাম, ডেটা ভিজুয়ালাইজেশনের পাওয়ারও দেখলাম। এখন চলুন এর ফাইনাল এবং সম্ভবত সবচেয়ে এক্সাইটিং লেয়ারটা দেখি। সেটা হলো অটোমেশন, মানে ডেটাবেসকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া। অটোমেশন জিনিসটা শুনতে হয়তো জটিল লাগে, কিন্তু কনসেপ্টটা খুবই সহজ। এর দুটো পার্ট আছে, একটা হলো ট্রিগার আর একটা হলো অ্যাকশন। মানে যদি এটা হয় ট্রিগার, তাহলে ওই কাজটা করে দাও। অ্যাকশন একদম সিম্পল, ইফ দেন লজিক। এই মজার উদাহরণটা দেখা যাক। ধরুন একটা পোকেডেক্স বানানো হয়েছে এয়ারটেবিলে। এখন যখনই কোনো পোকেমনের স্টেটাস পাল্টে কট করা হবে, এটাই হলো ট্রিগার। সাথে সাথে এয়ারটেবিল কি করবে? ওই পোকেমনটাকে অটোমেটিক্যালি মাই ইনভেন্টরি টেবিলে অ্যাড করে দেবে। এটাই হলো অ্যাকশন। কোনো ম্যানুয়াল কপি পেস্টের দরকারই নেই। এর সবচেয়ে বড় লাভটা কি? প্রথমত, প্রচুর সময় বাঁচে। দ্বিতীয়ত, ম্যানুয়াল কাজের ভুলগুলো প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। আর তৃতীয়ত, এটা নিশ্চিত করে যে সব ডেটাবেস সবসময় আপ টু ডেট আর সিঙ্কে আছে। বারবার ডেটা কপি পেস্ট করার ঝামেলা থেকে চিরদিনের জন্য মুক্তি। তো সব মিলিয়ে এটাই বলা যায় যে এয়ারটেবল আসলে শুধু একটা অ্যাডভান্সড স্প্রেডশিট না, এটা তার চেয়ে অনেক বড় কিছু। এটা আসলে একটা পাওয়ারফুল টুল কিট, যা দিয়ে কোনো রকম কোডিং ছাড়াই নিজের প্রয়োজন মতো সফটওয়্যার বা কাস্টম অ্যাপ্লিকেশন বানানো যায়। এখন প্রশ্ন হলো, এই অসাধারণ ক্ষমতা হাতে পেলে প্রথম কোন টুলটা বানানো যায়? একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা অটোমেটেড কন্টেন্ট ক্যালেন্ডার, নাকি একজন ছাত্রের জন্য একটা স্মার্ট স্টাডি প্ল্যানার, অথবা একটা ছোট ব্যবসার জন্য একটা ইনভেন্টরি ম্যানেজার? সম্ভাবনাগুলো কিন্তু সত্যিই অসীম।